সাইমুম সিরিজ 2 অপারেশন তেল আবিব 2 1 কায়রো। হোটেল নাইল, হোটেলের কফিখানা। কফিখানায় প্রবেশ করল আবদুল্লাহ জাবের, সাইমুমের কায়রো অপারেশন স্কোয়াডের প্রধান ইনি। তখন সন্ধ্যা 7টা। কফিখানা ভর্তি। সামনের একটি টেবিলে একটি সিট খালি দেখতে পেল জাবের। টেবিলের ওপাশে আর একজন লোক বসা, পরনে নীল স্যুট, শ্যাওলা রঙের টাই, আরবীয় ধরনের লম্বাটে রোদ পোড়া মুখ, কিন্তু তার ঘোলাটে লাল চোখ আর চেপটা নাক খুব স্বাভাবিক নয়। জাবের গিয়ে বলল, বসতে পারি আপনার টেবিলে? লোকটির হাতে ছিল সেদিনকার আহরাম কাগজ। কাগজটির পাতায় ইতস্তত বিক্ষিপ্ত কলমের আঁচড়, কোনোটি অনর্থক আঁচড়, কোনোটি আরবি ও ইংরেজি বর্ণমালার কোনো অক্ষর, কোনোটি আবার কোনো শব্দও হয়েছে। এমন ধরনের লোক আছে যাদের হাতে কলম যদি থাকে, কাগজ যদি পায়, আর অবসর সময়ও যদি থাকে, তাহলে আর কোনো কথা নেই, নিরুদ্দেশভাবে কলম তাদের চলবে। জাবের ভাবল লোকটি সেই প্রকৃতির। তার হাতে তখনও কলম ছিল, ইতস্তত কলম চালাচ্ছিল সে। কয়েকটি হিব্রু অক্ষর জাবেরের দৃষ্টি আকর্ষণ করল। মনোযোগ দিয়ে পড়ে চমকে উঠল জাবের। হুগো গ্যালার্ট, নামটি তার পরিচিত মনে হচ্ছে। এই সময় লোকটি মুখ তুলে জাবেরের প্রশ্নের জবাবে সম্মতিসূচক মাথা নাড়ল, কথা বলল না। জাবের বসল। 1 কাপ কফির অর্ডার দিল সে, কিন্তু চিন্তা তার ঘুরপাক খাচ্ছে হুগো গ্যালার্ট নাম নিয়ে। হঠাৎ তার মনে পড়ল গোপন বিশ্ব ইহুদি গোয়েন্দা চক্র ইরগুন জাই লিউমির একজন স্পাই, হুগো গ্যালার্ট। ইসরায়েলদের তথ্য সরবরাহ করতে গিয়ে সেদিন তেল আবিবে ধরা পড়েছে সাইমুমের হাতে। কথাটা মনে হবার সাথে সাথে জাবেরের সমগ্র চেতনা সক্রিয় হয়ে উঠল। এই লোক হুগো গ্যালার্টের নাম জানল কি করে? হুগো গ্যালার্টের নাম জানে সাইমুম, ইসরায়েল গোয়েন্দা, এবং ইরগুন জাই লিউমি। লোকটি সাইমুমের নয় মোটেই। তাহলে কি শেষোক্ত দল দুটির কোনো একটির? আবার মনে হল জাবেরের, হুগো গ্যালার্ট নাম হয়তো আরও থাকতে পারে, এমনকি লোকটির নামই হুগো গ্যালার্ট, এমনও হতে পারে। কিন্তু জাবেরের মনে প্রশ্ন জাগল, লোকটি হিব্রু জানল কি করে? ভাষাটা ইহুদিদের নিজস্ব এবং ওরাই ভাষাটিকে পুনর্জীবিত করে তুলছে। সুতরাং নামের ব্যাপারটিকে কাকতালীয় ধরলেও লোকটির হিব্রু জ্ঞান স্বাভাবিক নয়। জাবের কফির কাপ থেকে মুখ তুলল, চাইল লোকটির দিকে। টেবিলের পাশে রাখা হ্যাট তুলে মাথায় পড়ছে সে। কপাল ও চোখের একাংশ অস্পষ্ট হয়ে গেছে। ক্লিন সেভড মুখ, নিচের ঠোঁট ও থুতমির মাঝামাঝি জায়গায় একটি ছোট কাটা দাগ। লোকটি কাগজ মুড়ে নিয়ে উঠে দাঁড়াল। জাবের মুহূর্তে সিদ্ধান্ত ঠিক করে নিল। লোকটি কফিখানা থেকে বেরিয়ে যেতেই জাবেরও উঠে দাঁড়াল। কফিখানা থেকে বেরিয়ে এসে জাবের দেখল লোকটি রিসেপশন রুমের পাশ দিয়ে লিফট রুমে গিয়ে ঢুকল। লোকটি কি তাহলে হোটেলের বাসিন্দা, ভাবল জাবের। লিফটে অনুসরণ করার সমীচীন মনে করল না সে। সন্দেহের কোনো অবকাশ দিতে চায় না জাবের। সে রিসেপশন কাউন্টারের সামনে সোফায় গিয়ে বসল। মাত্র 9 মিনিট। লোকটি ফিরে এল। লিফট রুম থেকে বেরিয়ে কাউন্টারে এসে সে রিসেপশনিস্টকে তার ঘরের চাবি দিয়ে দিল। জাবের দেখল 301 চিহ্নিত প্লাকে চাবিটি আটকিয়ে রাখল রিসেপশনিস্ট। 301, 301 সংখ্যাটি জাবের কয়েকবার উচ্চারণ করল মনে মনে। হোটেলের দরজায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াল লোকটি। একবার সময় দেখল, তারপর বেরিয়ে গেল হোটেল থেকে। আবদুল্লাহ জাবের যখন তার গাড়িতে উঠে বসল, তখন লোকটির ভাড়া করা ট্যাক্সি ছেড়ে দিয়েছে। গাড়ির রিয়ার লাইটে গাড়ির নম্বর স্পষ্ট হয়ে উঠল। সাইমুম কর্মী তৌফিকের গাড়ি ওটা। ঘটনার অভাবনীয় আনুকূল্যের জন্য জাবের আল্লাহকে অশেষ শুকরিয়া জ্ঞাপন করল। নাসের এভিনিউ ধরে গাড়ি এগিয়ে চলেছে। সন্ধ্যার রাজপথ, প্রচণ্ড ভিড় গাড়ির। নাসের এভিনিউ পার হয়ে গাড়ি ফারুক এভিনিউতে পড়ল। জাবের সাইমুমের সাউন্ড কোডে তৌফিকের উদ্দেশ্যে সংকেত পাঠাল। কয়েক সেকেন্ড পর সামনের গাড়ি থেকে পরিচিত সংকেত এল, গাড়ির হর্ন থেকে। গাড়ি আতাবা আল খাদরায় প্রবেশ করল। কায়রো শহরের পুরাতন আর নতুন অংশের এটা সঙ্গমস্থল। এখান থেকে ডজন খানেকেরও বেশি বড় ও ছোট রাস্তা শহরের বিভিন্ন দিকে চলে গেছে। আতাবা আল খাদরা থেকে তৌফিকের গাড়ি ইবনুল আরাবি রোড ধরে পূর্ব দিকে এগিয়ে চলল। নীল নদের তীর ঘেঁষে
গোহর রোড। ইবনুল আরাবি রোড এই গোহর রোডে গিয়ে মিশেছে। তৌফিকের গাড়ি এসে গোহর রোডের উপর নীল নদের তীর ঘেঁষে নির্মিত গোহর মসজিদের পাশে দাঁড়াল। ফাতেমি বংশের খলিফা আল মুইজের সেনাপতি গোহর এই মসজিদের নির্মাতা। তিনি কায়রো শহরেরও প্রতিষ্ঠাতা। শহরটি প্রতিষ্ঠিত হয় 969 খ্রিস্টাব্দে। লোকটি গাড়ি থেকে নেমে তৌফিককে তার ভাড়া মিটিয়ে দিল। পকেট থেকে টাকা বের করার সময় এক টুকরো কাগজ লোকটির পকেট থেকে পড়ে গেল। তৌফিককে একটি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য মুখ তোলায় সে এটা লক্ষ্য করতে পারল না। ভাড়া মিটিয়ে দিয়ে সে নদীর ধারে বেঁধে রাখা দাহাবিয়ার দিকে এগিয়ে গেল। দাহাবিয়া বজরা নৌকা বিশেষ। নীল নদীতে ভ্রমণ, নদী পারাপার ইত্যাদি কাজের জন্য এগুলো ব্যবহৃত হয়। নদীতে ভ্রমণের জন্য বৈকালে লোকের প্রচুর ভিড় জমে। সন্ধ্যা পেরিয়ে গেছে, তবু অনেক লোকজন দেখা যাচ্ছে। লোকটি একটি দাহাবিয়ায় গিয়ে উঠল। জাবের তৌফিকের পাশে এসে দাঁড়াতেই তৌফিক লোকটির পকেট থেকে পড়ে যাওয়া কাগজটি তার হাতে দিল। সেই হিব্রু লেখা। জাবের পড়ল, আজ রাত 8:15, 9 নম্বর জাজিরা 3। নীল নদের মধ্যে ছোট সুন্দর দ্বীপ রয়েছে। এই দ্বীপগুলোকে বলে জাজিরা। এই জাজিরাগুলোতে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে বাস করছে কায়রোর ধনী অভিজাত আর বড় বড় সরকারি কর্মচারীরা। জাজিরার বাড়িগুলো দেখতে খুব সুন্দর। প্রায় প্রতিটি বাড়ির সামনে বাগান। বিখ্যাত বিদেশি গাছে ঘেরা বাড়িগুলো। রাজতন্ত্রের যুগে জাজিরাগুলো আমির ওমরাহদের বাসস্থান হিসেবে প্রায় নির্দিষ্ট ছিল। মিশরের অনেক উত্থান পতন এবং অগণিত অঘটন সংঘটনের ইতিহাসের সাথে এই জাজিরাগুলোর নাম জড়িত। জাবের লেখাটির অর্থ করল, আজ রাত 10টায় 3 নম্বর জাজিরার 9 নম্বর বাড়িতে একটা কিছু হচ্ছে। লোকটি জাজিরার সেই বাড়িতেই তাহলে যাচ্ছে। 3 নম্বর জাজিরার 9 নম্বর বাড়ি মনে মনে সন্ধান করল জাবের। মরহুম ফিল্ড মার্শাল আব্দুল হাকিম আমরের বাড়ি এই জাজিরাতে। এই জাজিরাতেই মেজর জেনারেল আব্দুল হাফিজ রশিদ এবং কায়রো গ্যারিসনের জেনারেল অফিসার কমান্ডিং ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর গ্রীষ্মবাস। এছাড়াও সরকারি ও বেসরকারি আরও কয়েকজন অভিজাত পরিবার বাস করেন এই জাজিরাতে। কিন্তু জাবের ঠিক করতে পারল না কোন বাড়িটির নম্বর 9। ফিল্ড মার্শাল আব্দুল হাকিম আমরের বাড়ির নম্বর কত তুমি জানো তৌফিক? তৌফিকের দিকে চেয়ে জিজ্ঞেস করল জাবের। তৌফিক তাড়াতাড়ি তার ড্রাইভিং সিটের তলা থেকে একটি ক্ষুদ্র নোটবই বের করল। নোটবই দেখে তৌফিক বলল, 5 নম্বর। আর 9 নম্বর বাড়ি? পুনরায় জিজ্ঞেস করল জাবের। তৌফিক বলল, 9 নম্বর বাড়ি হল ফখরুদ্দিন আলী সাহেবের, কিন্তু তিনি গ্যারিসনের স্টাফ কোয়ার্টারেই বাস করেন। মাসখানেক হল বোধহয় তিনি বাড়িটি ভাড়া দিয়েছেন। সাইপ্রাসের ইসহাক এমিল নামের একজন ধনী ব্যবসায়ী এই বাড়িটিতে বাস করছেন এখন। জাবের চোখ সংকুচিত করল। লোকটিকে তুমি দেখেছ? একবার দেখেছি, উত্তর দিল তৌফিক। 42 থেকে 50, মাথায় টাক, গ্রিকদের মতো আরবি উচ্চারণ। মুসলমান বলে মনে হয়নি আমার কাছে। কেন? তৌফিক একটু ঝুঁকে বলল, লোকটি হিব্রু জানে, অথচ তুর্কি জানে না। সাইপ্রাসে টার্কিশ সাইপ্রিয়রদের সংস্পর্শে বাস করে তুর্কি জানে না। এটা অবিশ্বাস্য। ঠিক বলেছ তৌফিক, কিন্তু লোকটি হিব্রু জানে, কেমন করে বুঝলে তুমি? তৌফিক জবাব দিল, আমি একদিন তাকে লিফট দিয়েছিলাম। ভাড়া নেবার সময় তার তর্জনীর সোনার আংটিতে একটি হিব্রু অক্ষর দেখেছি। জাবের কিছুক্ষণ চিন্তা করল, তারপর কিছুটা স্বগত স্বরেই বলল, তুমি আজ যাকে লিফট দিলে সেও হিব্রু জানে, এবং সে যেখানে যাচ্ছে সেখানেও হিব্রু জানা লোক। এর অর্থ কি তৌফিক? তৌফিক নিচু স্বরে বলল, অর্থ পরিষ্কার, আর একটি ইহুদি ষড়যন্ত্র। জাবের চোখে তীক্ষ্ণ দৃষ্টি জ্বলে উঠল। কিন্তু একেবারে তা ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর বাড়িতে বসে? জি, এটা বিস্ময়কর বটে। নীল নদের একটি ক্ষুদ্র জাজিরা। ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর বাসভবন। বাড়ির চারদিকে ঘেরা বাগান। বাগানের বহিঃপ্রান্ত দিয়ে কাঁটা তারের বেড়া। বাড়ির সামনে বিরাট লোহার ফটক। সেখান থেকে বাগানের মধ্যে দিয়ে একটি লাল সুড়কির রাস্তা গাড়ি বারান্দায় গিয়ে ঠেকেছে। বাড়ির দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে বিভিন্ন প্রকার বিদেশি গাছ লাল রঙের বাড়িটিকে ঘিরে সবুজের মেলা বসিয়েছে। বাড়ির এই অংশ অনেকটা অন্ধকার। বাড়ির প্রধান অংশ উত্তর ও পূর্ব দিকে। দক্ষিণ দিকে প্রাচীর দিয়ে ঘেরা, পশ্চিম দিকে রান্না ও ভাড়ার ঘর। দক্ষিণ ও পশ্চিম দিকে কোনো আলো দেখা যাচ্ছে না।
গাছের ছায়ায় এই অংশে অন্ধকার আরও ঘনীভূত হয়ে উঠেছে। দ্বিতলের একটি হলঘর উজ্জ্বল আলোতে ঝলমল করছে। ঘরটির দক্ষিণ, পশ্চিম ও উত্তর দিকে একটি করে কাঁচের জানালা। জানালাগুলো বন্ধ, সেগুলো আবার কালো পুরু কাপড় দিয়ে ঢাকা। এর ফলে ঘরের অভ্যন্তরের কথা ও দৃশ্য দুটোরই বহির্গমন রুদ্ধ হয়েছে। দক্ষিণের জানালার সামনে একটি বড় সোফা। এতে বসেছেন ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী এবং এশাহাক এমিল। এ সোফার পূর্ব পাশে আরেকটি সোফা। এটাতে বসেছে হোটেল নাইল থেকে আগত সেই লোকটি। সোফার সামনে টিপয় দুটির উপর কফির খালি পেয়ালা পড়েছিল। বেয়ারা এসে কুড়িয়ে নিয়ে গেল। সে বেরিয়ে যাবার সময় ভালো করে দরজা এঁটে দিল। বেয়ারা বেরিয়ে যাবার পর ইসহাক এমিল নড়ে চড়ে বসল। বলল, এবার বলুন মিস্টার আলী। ব্রিগেডিয়ার আলী গভীর স্বরে বললেন, আমার প্রস্তুতি সম্পূর্ণ। আলেকজান্দ্রিয়া নৌঘাটির ভাইস অ্যাডমিরাল আলী আশরাফ, ইসমাইলিয়া ও পোর্ট সৈয়দের সহকারী সেনাধ্যক্ষ কর্নেল শরীফ ও আহসানের সমর্থন আমি পেয়েছি। এছাড়া কায়রো বিমান ঘাটির এয়ার কমোডোর ফারুকি এবং স্কোয়াড্রন লিডার সেলিম ও কামালও যোগ দিয়েছে আমার সাথে। আপনাদের সহযোগিতা পেলে আমি সফল হব আশা করি। ইসহাক এমিল পাশের সোফায় বসা হোটেল নাইল থেকে আগত লোকটির দিকে ইশারা করে বলল, এ সম্পর্কে বিস্তারিত প্রোগ্রাম নিয়ে এসেছেন মিস্টার স্যামুয়েল অ্যালফ্রেড। সবকিছু তিনিই জানাবেন। স্যামুয়েল অ্যালফ্রেড বিশ্ব ইহুদি আন্দোলনের গোপন প্রতিষ্ঠান ইরগুনজাই লিউমির একজন বিশিষ্ট সদস্য। কিন্তু ব্রিগেডিয়ার আলীর কাছে তার পরিচয় বিশ্বশান্তি পরিষদ ওয়ার্ল্ড পিস ব্রিগেডের একজন মুখপাত্র হিসেবে। ইসহাক এমিলেরও এই পরিচয় তার কাছে। ব্রিগেডিয়ার আলীকে বোঝানো হয়েছে বিশ্বশান্তির জন্য মিশরের বর্তমান সরকারের পরিবর্তন বিশ্বের শান্তিকামীদের কাম্য। বর্তমান আনোয়ার রশিদ সরকারের পরিবর্তনে মধ্যপ্রাচ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হবে বলে তাকে জানানো হয়েছে। এবং ওয়ার্ল্ড পিস ব্রিগেড এবং বিশ্বের শান্তিকামীদের তরফ থেকে ব্রিগেডিয়ার আলীকে আশ্বাস দেয়া হয়েছে যে রশিদ সরকারের পরিবর্তে তাকে মিশরের ক্ষমতায় আসীন করতে সব সহযোগিতা দান করা হবে। স্যামুয়েল আলফ্রেড এসেছেন ওয়ার্ল্ড পিস ব্রিগেড তথা বিশ্বশান্তি পরিষদের তরফ থেকে তার সুস্পষ্ট বক্তব্য নিয়ে। ইসহাক এমিল থামলে। স্যামুয়েল আলফ্রেড বলল, মিনিস্টার আলী, আমাকে শুধু ওয়ার্ল্ড পিস ব্রিগেডের মুখপাত্র বলেই আপনি মনে করবেন না। শান্তিকামী রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি বক্তব্য আমি বহন করে এনেছি বলে স্যামুয়েল আলফ্রেড তার পকেট থেকে 3টি চিঠি বের করে ব্রিগেডিয়ার আলীর হাতে দিলেন। চিঠিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও রাশিয়ার প্রতিরক্ষা দপ্তরের। সেগুলোতে এসব দেশের প্রতিরক্ষামন্ত্রীর সহি ও শিলমোহর রয়েছে। স্যামুয়েল অ্যালফ্রেড আবার শুরু করলেন, 11ই রবিউল আউয়াল সন্ধ্যায় প্রধান সেনাপতি জেনারেল আবু তারিক আল জামাল এক গোপন সফরে দেশের বাইরে যাচ্ছেন। আমরা চাই তারা যেন আর কোনো দিন দেশে ফিরে আসতে না পারেন। স্যামুয়েল অ্যালফ্রেডের কথা শেষ না হতেই ব্রিগেডিয়ার আলী প্রশ্ন করল, তারা কোথায় যাচ্ছেন ওই দিন? স্যামুয়েল একটু হাসল, বলল তারপর, বিশ্বশান্তির শত্রু সাইমুম আহুদ সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে। স্যামুয়েল একটু থামল, তারপর আবার বলল, 11 তারিখ দিনগত রাত ও 12 তারিখের দিনের মধ্যেই সব কাজ সম্পন্ন করতে হবে। সম্ভব হলে এর আগেও অভ্যুত্থান চলতে পারে, কিন্তু কোনো ক্রমেই তা 12ই রবিউল আউয়াল থেকে পিছিয়ে দেয়া চলবে না। 12ই রবিউল আউয়াল চূড়ান্ত। ব্রিগেডিয়ার আলী বলল, রশিদ সরকারের অনুগত সামরিক অফিসারদের বিস্তৃত তালিকা তৈরি সম্পন্ন হয়েছে। প্রথম আঘাতেই আমরা ওদের সরিয়ে ফেলব। তার পরের কাজ খুব কঠিন হবে না আমাদের জন্য। কিন্তু ভাবছি আমি রশিদ সরকারের বন্ধু এবং সাইমুমের প্রভাবাধীন পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলোর কথা। যদি ওদের সাহায্য পেয়ে ডিফেন্স তৈরি হয় আমাদের বিরুদ্ধে? স্যামুয়েল অ্যালফ্রেড শান্তস্বরে বলল, এ চিন্তা আমরাও করেছি, কিন্তু এতে উদ্বেগের কিছুই নেই। কায়রো বেতার থেকে আপনাদের অভ্যুত্থান ও নতুন সরকার গঠনের কথা ঘোষিত হবার পর মুহূর্তেই রাশিয়া, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল প্রভৃতি রাষ্ট্র আপনার নতুন সরকারকে স্বীকৃতি ও সমর্থন দেবে। যদি পার্শ্ববর্তী বা বাইরের কোনো দেশ সামান্য হস্তক্ষেপেরও চেষ্টা করে মিশরের আভ্যন্তরীণ বিষয়ে, তাহলে নতুন সরকারের নিরাপত্তার জন্য ওই রাষ্ট্রসমূহ এগিয়ে আসবে এবং এজন্য তারা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। এমনকি আপনার সরকার যদি অভ্যন্তর থেকেও কোনো মারাত্মক প্রতিকূলতার সম্মুখীন হয়, তাহলে যে কোনো সাহায্যের জন্য ইসরায়েলি সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকবে। গত 1967 সালের যুদ্ধে পাওয়া মিশরীয় বিমান বাহিনীর প্রতীক সম্বলিত কিছু বিমান এবং মিশরীয় বাহিনীর বহু ট্যাঙ্ক ইসরায়েলের কাছে রয়েছে। প্রয়োজন বোধে ইসরায়েল এসব আপনার সরকারের সাহায্যের জন্য নিরাপদে ব্যবহার করতে পারবে।
ব্রিগেডিয়ার আলী বলল, আমি কৃতজ্ঞ থাকব আপনাদের সাহায্যের জন্য। স্যামুয়েল অ্যালফ্রেড সামান্য ঝুঁকে বলল, সব সাহায্যের বিনিময়ে আমরা কয়েকটি শর্তের প্রতি আপনার স্বীকৃতি দাবি করছি। প্রথম, সাইমুমের সাথে আপনার সরকার কোনো সম্পর্ক রাখতে পারবে না, এবং যাদের সাথে বা যে সরকারের সাথে সাইমুমের সম্পর্ক আছে তাদের সাথেও আপনার সরকার কোনো সম্পর্ক রাখতে পারবে না। দ্বিতীয়, ইসরায়েলের সাথে মিশর প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেবে। তৃতীয়, মিশর ওয়ার্ল্ড পিস ব্রিগেডের সদস্য হবে। কথা শেষ করে থামল স্যামুয়েল অ্যালফ্রেড। ঘরের ভেতর নেমে এলো চাপা নীরবতা। ব্রিগেডিয়ার আলী কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, শর্তগুলোর কোনোটিই কঠিন নয়, এবং ওইগুলোর সাথে আমি একমত, কিন্তু দ্বিতীয় শর্তটি জনগণের সাথে সম্পর্কিত ও সেন্টিমেন্টাল। এর বাস্তবায়ন কিছুটা সময় সাপেক্ষ হতে পারে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ব্রিটেনের সাহায্য সহযোগিতা পেলে তা কঠিন হবে না মোটেই। স্যামুয়েল অ্যালফ্রেড মাথা নাড়ল, বলল, শুনে খুশি হলাম। আমরা সকলে সেই শুভ দিনটির অপেক্ষা করব। ইসহাক এমিল তার সামনের টি-পয়ের একটি সুইচে চাপ দিল। কিছুক্ষণ পরে একটি ট্রেতে করে ফরাসি লেবেল দেওয়া মদের 2টি বোতল আর কয়েকটি গ্লাস নিয়ে প্রবেশ করল বেয়ারা। ফরাসি হুইস্কি নিয়ে যখন ওরা ব্যস্ত হয়ে পড়ল, তখন দেখা গেল দক্ষিণের জানলায় একটি ছায়ামূর্তি অতি সন্তর্পণে একটি হাই সেন্সিটিভ রেডিও রিসিভার তার সমেত গুটিয়ে নিয়ে পকেটে রাখল। কাচের জানলার 1 বর্গফুট পরিমিত স্থান থেকে কাঁচ কেটে সরিয়ে নেওয়া হয়েছে। সেই পথ দিয়ে একটি হাই সেন্সিটিভ রেডিও রিসিভার ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। রেডিও রিসিভারের বাইরের প্রান্তে একটি রেকর্ডার সংযুক্ত ছিল। ছায়ামূর্তিটি আর কেউ নন, আব্দুল্লাহ জাবের। ঘরের ভেতরের সবগুলো কথাই জাবের শুনেছে। বিস্ময় ও উত্তেজনায় সে ঘেমে উঠেছে। কি জঘন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা! জাবের নিশ্চিত ইসহাক এমিল এবং স্যামুয়েল অ্যালফ্রেড দুজনেই গোপন বিশ্ব ইহুদি গোয়েন্দা চক্র ইরগুন জাই লিউমির লোক। জাবের বুঝতে পারছে ইহুদিদের এটা মরণ কামড়। সাইমুমের কাজ এবং পরিকল্পনাকে কোনো পথে বানচাল করতে না পেরে অবশেষে মুসলমানদের ঐক্যে ফাটল ধরিয়ে শেষ রক্ষা করতে যাচ্ছে তারা। রশিদ সরকারের পরিবর্তন ঘটিয়ে পুতুল সরকারের পতন করে একদিকে সাইমুম আহুত আসন্ন আরব সম্মেলনকে বানচাল করতে চাচ্ছে, অপরদিকে ফিলিস্তিনের মুক্তি পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে চাচ্ছে। সাইমুমের হেডকোয়ার্টারে অবিলম্বে খবর পৌঁছানো দরকার। জাবের চঞ্চল হয়ে উঠল। প্রতিটি মুহূর্ত তার কাছে মনে হচ্ছে এক যুগ। কার্নিস বেয়ে পা টিপে টিপে জাবের পানির পাইপের দিকে এগোল। পানির পাইপ ওখান থেকে মাত্র 3 গজ দূরে। এই 3 গজ স্থান পার হতে জাবেরের সময় লাগল পুরো 7 মিনিট। জাবের যখন তার ঘাঁটিতে ফিরে এলো তখন রাত 10টা। পৌঁছেই সে বাড়ির চিলেকোঠায় উঠে গেল। এখানে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেডিও ট্রান্সমিটার রয়েছে। জাবের রেডিও ট্রান্সমিটারের পাশে বসা ইঞ্জিনিয়ার আকরম ফারুকের পাশে গিয়ে বসল। দ্রুত একটি মেসেজ তৈরি করল এবং তা আকরম ফারুকের হাতে দিয়ে দিল। মেসেজটি আম্মানে সাইমুমের হেডকোয়ার্টারে পাঠাতে 7 মিনিট সময় লাগল। মেসেজটি পাঠানোর পরও জাবের সেই রেডিও রুমেই রইল। তার চঞ্চল চোখ বারবার রেডিও রিসিভারের উপর দিয়ে ঘুরে আসছে। তার কান দুটি উৎকর্ণ হয়ে আছে রেডিও রিসিভার থেকে চিৎ শব্দ শোনার জন্য। জাবের নিশ্চিত জরুরি কোনো নির্দেশ হেডকোয়ার্টার থেকে আসছে। 1 মিনিট, 2 মিনিট করে গত হল 1 ঘন্টা 15 মিনিট। হঠাৎ রেডিও রিসিভারে একটি লাল আলো জ্বলে উঠল এবং সাথে সাথে ভেসে এলো মিষ্টি সিগন্যাল। আরও 5 মিনিট গত হল। রেডিও ইঞ্জিনিয়ার আকরম ফারুক একটি মেসেজ এনে জাবেরের হাতে দিল। জাবের দ্রুত চোখ বুলাল তাতে। জাবের, প্রেসিডেন্ট আনোয়ার রশিদের সাথে কথা হল। তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। আমি হেডকোয়ার্টারে, তুমি এখনই যাও, খোদা সহায়। তোমাদের মিলিত প্রচেষ্টা বিশ্ব ইহুদি আর তার মুরব্বীদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে পারবে। আহমদ মুসা। মেসেজটি পড়া শেষ করে জাবের উঠে দাঁড়াল। দ্রুত নেমে গেল নিচে। রাত 11:30। জনবিরল রাজপথ। ঘণ্টায় 80 মাইল বেগে ঊর্ধ্বশ্বাসে এগিয়ে চলেছে জাবেরের কাডিলাক। কায়রো আর্মি হেডকোয়ার্টারের প্রশস্ত গেট। উঁচিয়ে ধরা সঙ্গিনের সামনে এসে জাবেরের গাড়ি ক্যাঁচ করে এক শব্দে দাঁড়িয়ে পড়ল। জাবের গাড়ি থেকে মুখ বাড়িয়ে বলল, আমি আব্দুল্লাহ জাবের। সঙ্গে সঙ্গে উঁচিয়ে ধরা সঙ্গিনের মাথা নেমে গেল, আর পর মুহূর্তেই খুলে গেল ফটক। জাবেরের গাড়ি এগিয়ে চলল। আঁকাবাঁকা অনেক পথ পার হয়ে
হেডকোয়ার্টারের বারান্দায় এসে দাঁড়াল তার গাড়ি থেকে নামতেই দেখা হল সহকারী সেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল আহসান আল জামিলের সাথে। তার চোখ মুখে উত্তেজনার ছাপ। বলল, আসুন, আপনার জন্য সবাই অপেক্ষা করছেন। তার একটি হলঘরে প্রবেশ করল। লোকারণ্য হলঘরটি। বিশাল সেক্রেটারিয়েট টেবিল। মাঝখানের চেয়ারটিতে প্রেসিডেন্ট আনোয়ার রশিদ বসে আছেন। তার ডান পাশে প্রধান সেনাপতি আবু তারিক আল জামাল। প্রধান সেনাপতির ডান পাশে বিমানবাহিনী ও নৌবাহিনীর অধিনায়কদ্বয় বসেছেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং সেনাবাহিনীর কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসারও রয়েছেন। আনোয়ার রশিদের সামনে একটি চেয়ার খালি ছিল। সেখানে গিয়ে বসল আবদুল্লাহ জাবের। আনোয়ার রশিদ প্রশান্ত দৃষ্টিতে চাইলেন জাবেরের দিকে। বললেন, আহমদ মুসার কাছে কিছু ইঙ্গিত পেয়েছি মাত্র। আপনার কাছ থেকে বিস্তারিত জানার জন্য আমরা উদ্গ্রীবভাবে অপেক্ষা করছি। কোনো ভূমিকা না করে জাবের বলল, একজন সন্দেহজনক ব্যক্তিকে অনুসরণ করে জাজিরার একটি বাড়িতে গিয়েছিলাম। বাড়িটি ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীর। আমি সেখানে ইরগুঞ্জাই লিউমির দুজন লোকের সাথে ব্রিগেডিয়ার আলীকে এক পরামর্শ সভায় মিলিত হতে দেখেছি। তাদের আলোচনার রেকর্ড আমার কাছে রয়েছে। রেকর্ডই আপনাদের সব বলবে বলে জাবের পকেট থেকে ক্ষুদ্র রেকর্ডার বের করল। রেকর্ডারটির সাথে তখনও রেডিও রিসিভার সংযুক্ত ছিল। রেডিও রিসিভারটি খুলে নিয়ে জাবের রেকর্ডারটি টেবিলের ওপর রাখল। জাবের লাউডস্পিকারের সাথে জুড়ে দিলেন রেকর্ডারটি। সমগ্র হলঘরে অখণ্ড নীরবতা। রেকর্ডারটি বেজে চলেছে। দুটি কণ্ঠস্বর অপরিচিত, কিন্তু ব্রিগেডিয়ার আলীর কণ্ঠস্বরটি চিনতে পারছে ঘরে উপস্থিত সবাই। প্রেসিডেন্ট রশিদের মুখ নত, চোখের নিষ্পলক দৃষ্টি টেবিলে নিবদ্ধ। তার মুখে কোনো ভাবান্তর লক্ষ্য করা যাচ্ছে না। প্রধান সেনাপতি, বিমানবাহিনী ও নৌবাহিনীর অধিনায়কদের ভীষণ উত্তেজিত দেখা যাচ্ছে। মন্ত্রীদের মুখমণ্ডল বিবর্ণ। রেকর্ড শেষ হয়ে এল। জাবের সুইচ টিপে বন্ধ করে দিল রেকর্ড। কিছুক্ষণ নীরব সবাই। প্রথম কথা বললেন প্রধান সেনাপতি আবু তারিক। এবার তাহলে সবকটা বৃহৎ শক্তি ইহুদিদের পেছনে এসে দাঁড়াল। জাবের শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল, দাঁড়ালো নয় জনাব, দাঁড়িয়েছিল শুরু থেকেই। ইসরায়েলকে তো ওরাই সৃষ্টি করেছে, তাই ওরা ইসরায়েলকে লালন করবে তা বিচিত্র নয়। বিমানবাহিনীর তরুণ অধিনায়ক মার্শাল আবদুল্লাহ সোহাইল বলল, এ ষড়যন্ত্র রশিদ সরকারের বিরুদ্ধে নয়, এ ষড়যন্ত্র কোটি কোটি নিপীড়িত জনতার স্বার্থের বিরুদ্ধে। সুতরাং মিশর সরকারের সামরিক অফিসার হিসেবে শুধু নয়, একজন মুসলমান হিসেবে দায়িত্ব এসেছে আমাদের উপর এ ষড়যন্ত্র ধ্বংস করে দেওয়ার। আমরা নির্দেশ চাই। শেষের দিকে তার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে এল। প্রধান সেনাপতি আবু তারিক প্রেসিডেন্ট রশিদের মুখের দিকে তাকালেন। তিনিও মুখ তুলেছেন। গম্ভীর কণ্ঠ শোনা গেল তাঁর। রাত্রি ভোর হবার আগে ষড়যন্ত্রকারীদের সবাইকে এখানে হাজির করো আবু তারিক। তারপর জাবেরের দিকে চেয়ে বললেন, কৃতজ্ঞতা প্রকাশ করে লজ্জা দেব না আপনাদের। জাতির সেবায় আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে আপনারা। আমি আশা করি আমাদের সশস্ত্র বাহিনীর সাথে আজ আপনাদেরকেও আমরা পাব। জাবের দৃঢ় স্বরে বলল, আমাদের সমস্ত শক্তি আপনাদের সাথে থাকবে, কিন্তু একটি অনুরোধ, ইরগুঞ্জাই লুমির লোকদের আমাদের হাতে দিতে হবে। ওদের বিচার আমরাই করব। প্রেসিডেন্ট রশিদ শান্ত কণ্ঠে বললেন, আপনার ইচ্ছা পূর্ণ হবে। প্রেসিডেন্ট রশিদ উঠে দাঁড়ালেন সবাই। পরদিন আল আহরাম পত্রিকায় খবর বেরুল, মিশরের সামরিক অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলীসহ আরও ২৫ জন সামরিক অফিসার ধৃত। খবরে সামরিক সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে, কায়রো গ্যারিসনের জিওসি ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী মুবারকের নেতৃত্বে রশিদ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করা হয়েছিল। এ ষড়যন্ত্রের সাথে কোনো কোনো বিদেশি শক্তির গোপন হাত ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে। খবরে আরও বলা হয়েছে, রশিদ সরকারকে উৎখাত করে মিশরে একটি প্রো ইসরায়েলি সরকার গঠন ছিল ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য। উপরোক্ত খবরের পাশে আরেকটি খবর। খবরটিতে রশিদ সরকারের বিপদ উত্তরণে খোশ আমদেদ জানিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে বার্তা এসেছে। এদের মধ্যে প্রথমেই রয়েছে রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। কায়রোর পথে ঘাটে রেস্তোরাঁয় যখন ব্যর্থ অভ্যুত্থানের বিষয় নিয়ে আলোচনা চলছে, তখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশের ৩তলা বাড়িটির ভূপর্গস্থ একটি কক্ষে দরিত আসনে শায়িত ইরগুঞ্জাই লিউমির কায়রো প্রধান ইসহাক এমিল তার স্পাই নেটওয়ার্কের বিবরণ বলে যাচ্ছে। লিখে নিচ্ছে আবদুল্লাহ জাবের। জাবের বলছে, কায়রো, ইসমাইলিয়া ও পোর্ট সাইয়েদে
তোমাদের লোকদের পরিচয় দিলে, কিন্তু আলেকজান্দ্রিয়ায় তোমাদের লোকদের পরিচয় এখনও দাওনি। এমিল কাঁপা স্বরে বলল, বিশ্বাস করুন, ওখানে আমাদের কোনো লোক নেই। জাবের কঠোর কণ্ঠে বলল, আমি জানি ওখানে তোমাদের গুরুত্বপূর্ণ লোক রয়েছে। তোমাকে বলতে হবে, ভাইস অ্যাডমিরাল আলী আশরাফের সাথে তোমাদের কোনো লোক যোগাযোগ করেছিল। এমিল নীরব। ইলেকট্রিক ম্যাগনেটও আবার হাতে তুলে নিল জাবের। বিবর্ণ হয়ে গেল ইসহাক এমিলের মুখ। কাঁপা স্বরে বলল সে, বলছি আমি। জাবের ফিরে এসে তার সামনে বসল। বলতে শুরু করল এমিল, আলেকজান্দ্রিয়ার হোটেল প্রিন্সের পরিচারিকা মিস জামিলা ও মিস রায়হানা আমাদের লোক। ওদের প্রকৃত ইহুদি নাম ইলি এবং ইশতার ফ্রেডম্যান। গত 2 মাস ধরে তারা চাকরি করছে ওখানে, মুসলিম মহিলার ছদ্মবেশে। আলী ব্রাদার্স অ্যান্ড খং ডিপার্টমেন্টাল স্টোর সেলসম্যান ফারুকি এবং মিস সেলিনা আমাদের পক্ষে কাজ করছে। ওদের প্রকৃত ইহুদি নাম জোসেফ পাপ এবং সিদি মার্কস। থামল এমিল। জাবের কিছুক্ষণ চিন্তা করল, তার চোখে কঠোর দৃষ্টি। তারপর বলল, ভাইস অ্যাডমিরাল আলী আশরাফের সাথে তোমাদের যোগাযোগ হয়েছিল কিভাবে? আর তোমাদের লোকেরা হোটেল প্রিন্স ও আলী ব্রাদার্সে চাকরি পেলই বা কেমন করে? এই প্রশ্নের উত্তর দিতে কোনো দ্বিধা করল না এমিল। সে বলল, আজ থেকে 6 মাস আগে ইরগুন জাইলিউমি আমাদেরকে মিশরে প্রেরণ করে। ইসরায়েলের জন্য মিশরের গোপন সামরিক তথ্যাদি সংগ্রহ করা ছিল আমাদের দায়িত্ব। আমরা জানতাম, মিশরের ঊর্ধ্বতন সামরিক অফিসারদের সংস্পর্শে না আসতে পারলে এ ধরনের খবর সংগ্রহ সম্ভব নয়। আমরা এই প্রচেষ্টাই শুরু করলাম। সুন্দরী নারী এবং অর্থই ছিল আমাদের প্রধান হাতিয়ার। মিশরের অফিসারদের পেছনে আমরা যেসব সুন্দরী ইহুদি তরুণী লেলিয়ে দিয়েছিলাম, মিস ইলিহ ও মিস ইশতার ফ্রেডম্যান ছিল তাদের অন্যতম। মাত্র 15 দিনের চেষ্টায় মিস ইলিহ ও মিস ইশতার ভাইস অ্যাডমিরাল আলী আশরাফকে শয্যাসঙ্গী করতে সমর্থ হয়। পরবর্তীকালে সে আমাদের মুঠোয় এসে যায়। তারই সাহায্যে মিস ইলিহ, মিস ইশতার, জোসেফ পাপ ও সিদি মার্কস চাকরি লাভ করে। জাবের কঠোর কণ্ঠে বলল, ব্রিগেডিয়ার ফখরুদ্দিন আলী এবং অন্যান্য সামরিক অফিসারদের ক্ষেত্রেও কি তোমাদের এই একই পন্থা কাজ করেছে? মিস্টার ইসহাক এমিল সম্মতিসূচক মাথা নাড়ল। পাশে দাঁড়ানো বিন আতির দিকে চেয়ে জাবের বলল, এখানকার কাজ আপাতত শেষ। একে নিয়ে সেলে রাখো, খেতে দাও। হেডকোয়ার্টার থেকে নির্দেশ পেলে এর ব্যবস্থা করা যাবে। কথা শেষ করে জাবের দ্রুত ঘর থেকে বের হয়ে এলো। প্রবেশ করল ওয়ারলেস রুমে। প্রেরক যন্ত্রের কাঁটা ঘুরিয়ে সে যোগাযোগ করল আলেকজান্দ্রিয়ার সাথে। হ্যালো, 321 UNA? হ্যাঁ, ওপার থেকে উত্তর এলো। কে? ইবনে জাবের। শোনো, হোটেল প্রিন্সের মিস জামিলা ও মিস রায়হানা এবং আলী অ্যান্ড ব্রাদার্স কোয়ের মিস্টার ফারুকি ও মিস সেলিনাকে অবিলম্বে গ্রেফতার করো। বিমানবন্দর ও সিপোর্ট বন্ধ। নিশ্চয়ই ওরা কোথাও পালাতে পারেনি। আমি বলে দিচ্ছি, গ্যারিসন কমান্ডার তোমার সহযোগিতা করবে। অনুরূপভাবে জাবের মিশরের কয়েকটি জায়গায় সংবাদ পাঠাল। অবশেষে যোগাযোগ করল হেডকোয়ার্টারে আহমদ মুসার সঙ্গে। জাবেরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। পরিশ্রম আর উত্তেজনার স্বাক্ষর ওগুলো।